করোনার মৃত্যু ভয়ে জর্জরিত বিশ্ববাসী যখন পরিত্রাণের আশায় হাইড্রক্সি ক্লোরোকুইনের নাম জপ করতে লাগলো, তখনই বাঙালি তথা পশ্চিমবঙ্গবাসীর মনে হঠাৎ জেগে উঠল অবহেলার ধুলোতে পড়ে থাকা এক ভিখারি পাগল বিজ্ঞানী আর তার প্রতিষ্ঠিত একটি সংস্থার প্রতি মেকি দরদ। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে আপামর বাঙালি কজন জানে তার নাম, কজন জানে তার কাজ সম্পর্কে? বাংলার বাইরে থেকে তো আশাই করা যায় না। আর তার ওই সংস্থা, যাকে অলাভজনক আখ্যা দিয়ে বারবার বেসরকারীকরণ করার পক্ষে রায় দিয়েছে কেন্দ্র সরকার, আজ সবাই তার স্তুতি করছে। চারিদিকে এত হইচই, খোঁজ খোঁজ রব। হ্যাঁ, আমি সেই বিশ্ববরেণ্য আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কথাই বলছি, যিনি ফাদার অফ ইন্ডিয়ান মডার্ন কেমিস্ট্রি নামে আখ্যায়িত, আর তার হাতে গড়া সংস্থা বেঙ্গল কেমিক্যালস। প্রথমেই বলছি, ভিডিওটা একটু বড়, জানার ইচ্ছে থাকলে ধৈর্য ধরে মন দিয়ে পুরোটা শুনুন। আদর্শ শব্দটার মানে কি সেটা বুঝে যাবেন। আজ বলতে খুব খারাপ লাগছে, বাংলা হোক আর ইংরেজি, কোনো ক্যালেন্ডারেই কোথাও আচার্য প্রফুল্লচন্দ্রের জন্মদিনের কোনো উল্লেখ নেই। অথচ লোকনাথ বাবা, বামাখ্যাপা প্রমুখের জন্মদিন, ছট পুজো, কৌমুদী পূর্ণিমা বা কৌশিকী অমাবস্যা, এ সবেরই উল্লেখ আছে। নিজের বাড়ির ক্যালেন্ডারটা একবার চোখ বুলিয়ে নিন না। 2রা আগস্ট 1861 সালের এই দিনেই বাংলাদেশের খুলনা জেলার রারুরি গ্রামে হরিশ্চন্দ্র রায়চৌধুরী এবং ভুবনমোহিনী দেবীর ঘরে জন্ম নেন এই বিজ্ঞান সাধক। আচার্য তখন প্রেসিডেন্সি কলেজের রসায়নের শিক্ষক, কিন্তু ছাত্ররা রসায়নের রেজাল্ট খারাপ করেই চলেছে। সব দেখে শুনে প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ হেনরি রজার জেমস তাকে তলব করে বললেন, আপনি যে বিষয়টি পড়ান সেটাতে ছাত্ররা ফেল করছে কেন? প্রফুল্লচন্দ্র রায় সোজা জবাব দিলেন, আমি ওদের ক্লাসে রসায়ন পড়াই, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পড়াই না। তার আত্মচরিত লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ বেঙ্গলি কেমিস্ট্রি তিনি বলেন, প্রেসিডেন্সি কলেজে আমার 27 বছরের অধ্যাপনা জীবনে আমি সচেতনভাবে প্রধানত নিচের ক্লাসেই পড়াতাম। কুমোর যেমন কাদার ডেলাকে তার পছন্দ মতো আকার দিতে পারে, হাই স্কুল থেকে সদ্য কলেজে আসা ছাত্রছাত্রীদের তেমনি সুন্দরভাবে গড়ে তোলা যায়। আমি কখনো কোনো নির্বাচিত পাঠ্য বই অনুসরণ করে পাঠদান দিতাম না। এক্ষেত্রে জেনে রাখা দরকার, 1889 সালে তিনি প্রেসিডেন্সি কলেজের রসায়নের সহকারী অধ্যাপক পদে যোগ দেন এবং পরে এই বিভাগেই 1911 সালে অধ্যাপক এবং বিভাগীয় প্রধান পদে উন্নীত হন। 1916 সালে তিনি প্রেসিডেন্সি ছেড়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কলেজে যোগদান করেন, যার বর্তমান নাম রাজাবাজার সায়েন্স কলেজ। সায়েন্স কলেজে অধ্যাপক থাকাকালীন ওই কলেজেরই একটি ঘরে আচার্য থাকতেন। সেই ঘরেই তিনি আশ্রয় দিয়েছিলেন বেশ কিছু দুস্থ গবেষক ছাত্রকে। তাদের মধ্যে একজন হতো ম্যানেজার, যে সব কিছু নজরদারি করত। প্রফুল্লচন্দ্র ছিলেন অত্যন্ত মিতব্যয়ী। তার নিজের তেমন কোনো ব্যবহার্য জিনিসও ছিল না। নিজের জন্য রোজ সকালের খাবার হিসাবে বরাদ্দ করেছিলেন 1 পয়সার 2টো চাঁপা কলা। একদিন তার ম্যানেজার নদিয়াবাবু বাজার থেকে 2টো চাঁপা কলা কিনে আনলেন। খেতে খেতে আচার্য বললেন, খুব ভালো কলা তোরে, দাম কত নিল? নদিয়াবাবু বললেন, 3 পয়সা। প্রফুল্লচন্দ্র তো রেগে মেগে অস্থির, নবাবি করতে শিখেছ, আমাকে পথে বসাবে? নদিয়াবাবুর বেশ মন খারাপ হলো। কিছুক্ষণ পরেই ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ এলেন প্রফুল্লচন্দ্র রায়ের সঙ্গে দেখা করতে। ডক্টর ঘোষ বললেন তার কিছু টাকার দরকার। বিজ্ঞানী জানতে চাইলেন কত। উত্তর এলো 3000 টাকা। শুনে নদিয়াবাবুকে তলব করে তিনি বললেন তা দিয়ে দিতে, যেখানে তার কাছে পড়েছিল মাত্র 3500 টাকা। মিতব্যয়ী গুরুকে এত উদার হতে দেখে অবাক হয়ে গেলেন নদিয়াবাবু। পরে বাংলার রসায়ন চর্চার আকাঙ্ক্ষায় তিনি 1924 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়কেও 2 লক্ষ টাকা দান করেছিলেন। সেই সময়ের 2 লক্ষ টাকা আজ হয়তো কয়েকশো কোটি টাকা। ভাবা যায়, তার অর্জিত আয়ের প্রায় সবটুকুই দেশহিতার্থে দান করে গেছেন। ত্যাগেই ছিল তার তৃপ্তির আনন্দ। শিক্ষক পিসি রায়ের অনেক ছাত্রই পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠানে বিজ্ঞানী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। সে কারণেই তাকে বিজ্ঞানীদের বিজ্ঞানী বলা হতো। তার কৃতি ছাত্রদের মধ্যে ছিলেন ডক্টর মেঘনাথ সাহা, হেমেন্দ্র কুমার সেন, বিমান বিহারী দে, প্রিয়দা ভঞ্জন রায়, জ্ঞানেন্দ্রনাথ রায়, জ্ঞানচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, রাজেন্দ্রলাল দে, প্রফুল্ল কুমার বসু, বীরেশচন্দ্র গুহ, অসীমা চ্যাটার্জি প্রমুখ। প্রেসিডেন্সির ল্যাবে প্রফুল্লচন্দ্র আবিষ্কার করেছিলেন মার্কিউরাস নাইট্রাইট। সাফল্যগাথা ছাপা হয়েছিল বিখ্যাত নেচার পত্রিকায়। তার ছাত্র জিতেন্দ্রনাথ গুরু সম্পর্কে স্মৃতিচারণ করে বলেছেন, যেদিন আমার হাতে মিথাইল অ্যামোনিয়াম নাইট্রাইট ক্রিস্টালাইজ করলো, সেদিন তিনি ছোট ছেলের মতো আনন্দে আত্মহারা হয়ে নাচতে লাগলেন। এভাবেই তিনি অ্যামাইন নাইট্রাইট আর হাইপোনাইট্রাইট নিয়েও গবেষণা করেছেন। তৎকালীন এক অধ্যাপক আমস্ট্রং বলেছিলেন, যেভাবে আপনি নিজেকে নাইট্রাইটের ওস্তাদে পরিণত করছেন তা খুবই কৌতূহল উদ্দীপক।
এবার শুনুন বেঙ্গল কেমিক্যালসের কথা, যা তৈরি করতে আচার্যকে শুনতে হয়েছিল ধর্মের হুমকি। কারণ তিনি যে মেডিসিন ড্রাগ তৈরি করার চেষ্টা করছিলেন তাতে তিনি গবাদি পশুর হাড় ব্যবহার করেছিলেন। রসায়ন, শিল্প এবং চিকিৎসাকে এক জায়গায় দেখতে চেয়েছিলেন তিনি। সেজন্য প্রথমে সাইট্রিক অ্যাসিড আর সাজি মাটি থেকে সোডিয়াম কার্বনেট বানানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সব জায়গাতেই ছিল অন্য দেশের বিপুল ব্যবসা, তাই একদম নিজস্ব কিছু করতে চেয়েছিলেন। সেই ভাবনা থেকেই ফসফেট অফ সোডা এবং সুপার ফসফেট অফ লাইম বানানোর চেষ্টা। আর সেখানেই তিনি পড়লেন ধর্মের রোষের মুখে। রাজাবাজার এলাকায় কসাইয়ের দোকান থেকে কয়েক বস্তা গরুর হাড় সংগ্রহ করে তিনি বাড়ির ছাদে শুকোতে দিলেন। সময়টা শীতকাল, এমনিতেও এই সময় বাংলায় খুব একটা বৃষ্টি হয় না, কিন্তু দুর্ভাগ্যবশত সেই বছরই জানুয়ারি মাসে টানা 15 দিন বৃষ্টি হলো। ফলে হাড়ে লেগে থাকা মাংস পচে দুর্গন্ধ বেরোতে লাগলো, সঙ্গে সুতোর মতো পোকাও দেখা দিল। তার উপর শুরু হলো ঝাঁকে ঝাঁকে কাকের উপদ্রব। তারা মহা আনন্দে পচা হাড় এবং পোকা খেতে শুরু করলো। হাড় নিয়ে টানাটানিতে কাকের দল সেগুলোকে আশপাশের বাড়ির ছাদেও ছড়াতে লাগলো। পাশেই ছিল হিন্দু পল্লী। তারা প্রফুল্লচন্দ্রকে স্পষ্ট নোটিশ জারি করলো, গরুর হাড় ছাদ থেকে স্বেচ্ছায় না সরালে তারা সরকারি সাহায্য নিতে বাধ্য হবে। শেষে এক নাইট্রিক অ্যাসিড ব্যবসায়ী প্রফুল্লচন্দ্রকে সাহায্য করলেন। তার মানিকতলার এক জমিতে হাড়গুলিকে একত্রিত করে অগ্নিসংযোগ করা হলো। মধ্যরাতে হাড়ের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। এতে আবার স্থানীয় এক পুলিশ অফিসারের হলো চক্ষুশূল। তিনি কুকর্মের গন্ধ পেলেন। অনেক কষ্টে তাকে বোঝানো গেল আসল ব্যাপারটা কি। সবশেষে হাড় ভস্যতে সালফিউরিক অ্যাসিড যোগ করে সুপার ফসফেট অফ লাইম বানানো গেল। সেখান থেকে তৈরি হলো ফসফেট অফ সোডা। সময় অধিক উৎসাহে ব্রিটিশদের চ্যালেঞ্জ দিতে আর দেশীয় শিল্পের উন্নতি সাধনেই তিনি গড়ে তোলেন দেশের প্রথম ওষুধ কোম্পানি বেঙ্গল কেমিক্যালস, বর্তমানে যার নাম বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ওয়ার্কস লিমিটেড। এ সময় বেঙ্গল কেমিক্যাল বাজারে নিয়ে আসে ক্লোরোকুইন সালফেট এবং ক্লোরোকুইন ফসফেট নামে দুটো ওষুধ, ম্যালেরিয়ার সংক্রমণ রুখতে যা অব্যর্থ মহৌষধ। তার আরও বাজারে আনে ন্যাপথালিন বল, ব্লিচিং পাউডার, ফিনাইল, কলকাতার বিখ্যাত মশামাছিকে ঝাড়ে উৎখাত করতে যাদের জুড়ি মেলা ভার। মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলা, অনেকে যাকে মুরারিপুকুর বোমা মামলা বলে জানেন। সেই বোমার মশলার যোগান দিয়েছিল কারা? অনুশীলন সমিতির বিপ্লবীদের রাসায়নিক আর ওষুধ সাপ্লাই করতো কারা জানেন নাকি? ইংরেজরা আচার্যকে কি বলে ডাকতো? বিজ্ঞানী বেশে বিপ্লবী। দেশভক্তির এর থেকে বড় প্রমাণ আর কি বা থাকতে পারে? কে ভাবেন সারাদিন ল্যাবরেটরিতে মুখ গুজে কাজ করা শীর্ণকায় মানুষটা কি এমন করেছে? তাদের জানা দরকার তিনি বহু সামাজিক সমস্যায় আমাদের করণীয় আর বর্জনীয় বিষয় নিয়ে লিখে গেছেন আমৃত্যু। বিজ্ঞান, অর্থনীতি, সমাজভাবনা, সাহিত্য, শিল্প, শিক্ষা, আত্মশিক্ষা, রাজনীতি, রবীন্দ্রনাথ, প্রকৃতি ও পরিবেশ, কি নেই তার লেখায়। তার সাহিত্য চর্চা কেমন ছিল তা রবীন্দ্রনাথের কথায় স্পষ্ট ধরা পড়ে। প্রফুল্লচন্দ্রকে কবিগুরু লিখছেন, কি ভাবছি শ্রদ্ধানন্দের মতো শুদ্ধির কাজে লাগবো। যেসব জন্মসাহিত্যিক গোলমালের মধ্যে ল্যাবরেটরির মধ্যে ঢুকে পড়ে জাত খুইয়ে বৈজ্ঞানিকের হাটে হারিয়ে গিয়েছেন, তাদের ফের জাতে তুলব। আমার একবার সন্দেহ হয় আপনিও বা সেই দলেরই একজন হবেন। বিস্মৃতির অতল গহ্বর থেকেই তিনি খুঁজে বের করেন প্রাচীন ভারতের গৌরবোজ্জ্বল বিজ্ঞান সাধনার ইতিহাস। 2 খণ্ডে লিখলেন দ্য হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। 1902 সালে তিনি এই বইয়ের প্রথম খণ্ড প্রকাশ করেন। কিন্তু আজও 2020-তে এসেও এ বই আমাদের হাতের সীমানার বাইরে। এ বইয়ের প্রত্যেকটি তথ্য জানা আমাদের অত্যন্ত প্রয়োজন, কিন্তু এ সকল প্রাচীন গৌরবের তথ্য জানি না বলেই আমরা বাঙালিরা দিনে দিনে হতচ্ছাড়া লক্ষ্মীছাড়া হয়ে যাচ্ছি। আমাদের প্রাচীন গৌরব যদি সঠিকভাবে নাই জানি, তবে আমাদের মধ্যে স্বাভিমান, আত্মশ্লাঘাবোধ জাগবে কি করে? তার আবিষ্কারকে সহজেই আমরা কাজে লাগিয়েছি, কিন্তু তার মতাদর্শকে সহজে গ্রহণ করতে পারিনি। তিনি একবার বলেছিলেন, আমি ক্লাসে এত করিয়া ছাত্রদের পড়াইলাম যে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়িয়া চন্দ্রগ্রহণ হয়। তাহারা তা পড়িল, লিখিল, নম্বর পাইল, পাশও করিল। কিন্তু মজার ব্যাপার হইল, যখন আবার সত্যি সত্যি চন্দ্রগ্রহণ হইল, তখন চন্দ্রকে রাহু গ্রাস করিয়াছে বলিয়া তাহারা ঢোল, করতাল, শঙ্খ লইয়া রাস্তায় বাহির হইয়া পড়িল। ইহা এক আশ্চর্য ভারতবর্ষ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।